বাবা বাবা কি করছো? এই তো বসে আছি। কেন রে? না তেমন কিছু না, বলছি একটা গল্প শোনাবে? গল্প শুনবি? হ্যাঁ বলো না। শোন তবে, কিন্তু এটা গল্প না, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তবে সেটাই বলো। বলবো, তবে ভয় পাবি না তো? না না তুমি বলো, ওই ভয়টাই আমি পাই না। ঠিক আছে, শোন তবে। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমরা উদয়পুর গ্রামে থাকতাম। আমাদের পরিবারে ছিল মোট 3 জন, বাবা, মা ও আমি। আমাদের পরিবার বেশ হাসি খুশি ছিল। বাবা আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শের গ্রামের পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরি করতেন, এবং সেখানে বাবার সাথে একজন হেল্পারও ছিল, তার নাম শিবু কাকু। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। বাবা সপ্তাহে মাত্র 2 দিন বাড়িতে আসতেন, আর বাকি দিনগুলো ওখানেই কাটাতেন। আমাদের দিনগুলো এইভাবেই কাটতে থাকলো। তারপর আমি ধীরে ধীরে বড় হলাম ও পড়াশোনার জন্য শহরে গেলাম। এই করে অনেক দিন চলে যায়। তারপর হঠাৎ একদিন গ্রাম থেকে খবর আসে যে আমার বাবা আর নাকি নেই। এই শুনে আমি আগা পিছু কিছুই না ভেবে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। গ্রামে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়। বাড়ি ফিরে দেখি মা মুখ ঢেকে কাঁদছেন। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে না পেরে মাকে বললাম, কাঁদিও না মা, যা কপালে হওয়ার আছে তা তো হবেই, কেঁদো না। তারপরে বাবাকে আমি দেখতে চাইলাম, কিন্তু কেউ আমাকে দেখতেই দিল না। তারপরে সবাই মিলে বাবার শবদেহ সৎকারের জন্য কাঁধে করে নিয়ে চলল শ্মশানে। আমরা গেলাম মাত্র 6 জন, আমি, শিবু কাকু ও গ্রামের 4 জন। এই গ্রামে আমাদের বেশি চেনা পরিচিত কেউ ছিল না, তাই আর কি আমরা মুখে ওই হরিনাম নিতে নিতে বলে চললাম সুই নদীর ধার দিয়ে। আগেই বলি, সেই দিনটা ছিল ঘোর অমাবস্যা। আমার মনে একটু ভয় হতে লাগলো, তবে সাথে 4-5 জন থাকার জন্যে মন শক্ত করে চলতে থাকলাম। অন্ধকারের মধ্যে কোনো মতো আমরা শ্মশানে পৌঁছলাম, এবং চারিদিকে তাকিয়ে দেখলাম শুধুই অন্ধকারের মধ্যে দিয়ে ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ ও ভোটকা একটা বিশ্রী গন্ধ। আর এদিকে বাবার চিতা তখন দাউ দাউ করে জ্বলছে, আর তার পাশেই শিবু কাকু দাঁড়িয়ে আছে এবং তার চোখ জলে ছলছল করছে। তারপর আমি জল আনতে নদীতে নামলাম। হঠাৎ দেখি আমার পা দুটো কাদায় গেঁথে গেছে। আমি পা দুটো উঠানোর খুব চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার পা গুলো যেন কেউ ধরে কাদার ভেতরে টানছে। আমার পা দুটো যেন আস্তে আস্তে কাদার ভেতরে চলে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেলাম। কি করব কিচ্ছু বুঝে উঠতে না পেরে হঠাৎ শিবু কাকুর কথা মনে পড়ল। আমি জোর করে চেঁচালাম, শিবু কাকু, শিবু কাকু, বাঁচাও, বাঁচাও আমায়। তারপর দেখলাম শিবু কাকু বিড়বিড় করে কি সব যেন মনে মনে বলছে। আর তার কিছুক্ষণ পরেই হঠাৎ দেখলাম আমার পা দুটো অনায়াসে সেই কাদা থেকে বেরিয়ে পড়ল। তারপরে আমাকে উপরে উঠিয়ে শিবু কাকু বলল, এই যে বাবু, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। এখন আমরা সবাই একসাথে বাড়ি যাব, তবে আমাদের মধ্যে কেউ যদি তোমায় পেছন থেকে ডাকে, তবে আর যাই হোক তুমি পিছন ফিরে দেখবে না। কি বুঝতে পারলে তো? হ্যাঁ বুঝেছি, তবে কেন দেখব না? তার কারণটাই বা কি? অত কারণ জেনে তোমার লাভ নেই। বাড়ি চলো, তারপর না হয় সব বলবো। এখন মুখটা বন্ধ করে চলো দেখি। এবার আমি শিবু কাকুর কথা মতো পড়ে উঠতে লক্ষ্য করলাম বাবার চিতাটা এখনো দাউ দাউ করে আবার জ্বলছে। কিন্তু কিছুক্ষণ আগেই তো ওরা সবাই মিলে ভালো করে জল ঢেলে নিভিয়ে দিয়েছিল, তা আবার জ্বলে উঠলো কি করে? মনে ভয় তো ছিলই, এবার আরো বেশি ভয় পেলাম। কিন্তু শিবু কাকুর বলা কথা মতো চুপ করে থাকলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরলাম। এখন রাত প্রায় অনেক। শিবু কাকুকে আমাদের বাড়িতেই থেকে যেতে বললাম। শিবু কাকু, আজ রাতটা না হয় আমাদের বাড়িতেই কাটিয়ে দাও, কাল সকালে না হয় বাড়ি যেও। না না, অফিসে অনেক কাজ পড়ে রয়েছে। কাল সকাল 10টার মধ্যে অনেক জায়গায় চিঠি দিয়ে আসতে হবে, তাই আমাকে আজ যেতেই হবে। কিন্তু কাকু, এই অন্ধকারে তুমি যাবে কি করে? ও অসুবিধা হবে না, কোনো রকম চলে যাব। আর 2 দিন পর আমি আবার আসব, কেমন? তবে তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে, সাবধানেই থাকবো, আর তুমিও সাবধানে যেও। এই বলে শিবু কাকু চলে গেল, আর আমি ঘরে গিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়লাম। ঘরের এক কোণে লণ্ঠনটি জ্বলছে। হালকা আলোয়
গোটা ঘর যেন পূর্ণিমার রাতের মতো হয়ে উঠেছে। এইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর হঠাৎ কার যেন আওয়াজ আমার কানে ভেসে আসলো, তবে আমি ঠিক বুঝতে পারলাম না। সেই আওয়াজে হুট করে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি শুয়েই থাকলাম, উঠলাম না। শুধু চোখ দুটি খুললাম, দেখলাম ঘড়িতে তখন রাত 3টে বাজে। আমি সেই আওয়াজটা এখনো শুনতে পাচ্ছি। আমি ভয়ে চুপ করে শুয়ে থাকলাম। আস্তে আস্তে আওয়াজটা মনে হয় আরো জোরে হচ্ছে। এইবার আমি স্পষ্ট শুনতে পেলাম বাবার আওয়াজ, বাবু, হে বাবু, বাবুরে, আমার গোটা শরীর যেন আগুনে জ্বলে যাচ্ছে, একটু জল ঢাল আমার উপরে, আমি আর পারছি না এই জ্বালা সহ্য করতে, একটু জল দে আমায়, জল দিয়ে বাঁচা আমাকে। আমি চমকে উঠলাম, এ তো আমার বাবার গলা। ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু কিরে, কখন থেকে ডাকছি, উত্তর দিচ্ছিস না? কি হয়েছে তোর বাবু? না না, তেমন কিছু না। নে চল কিছু খেয়ে নে, এখন সকাল প্রায় 8টা, আর দেরি করিস না, এবার নয়তো শরীর খারাপ করবে। এই বলে মা চলে গেল রান্নাঘরে। সকাল তখন প্রায় 10টা হবে। আমি চেয়ারে বসে বসে কাল রাতের কথা ভাবছি। হঠাৎ বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো, মলয়, এই মলয়, বাড়িতে আছিস? আরে শিবু কাকা যে, এসো এসো, ভিতরে এসো। মা, শিবু কাকু এসেছে গো। এরপরে আমি আর শিবু কাকু ঘরে গিয়ে দুজনে চেয়ারে বসলাম। তুমি যে বললে কাল আসবে, আর আজই চলে আসলে যে? আরে কাল রাতে বাড়ি ফিরে সকালে অফিসে গিয়ে দেখলাম যে তোমার বাবা সব চিঠি নিজেই দিয়ে এসেছে। শুধু 2টো চিঠি পড়েছিল, তার মধ্যে এই গ্রামের একটি চিঠি। তাই ভাবলাম যেতে যখন হবেই তবে একটু দেখা করে আসা যাবে। আর তাছাড়া একটু তোর মায়ের সাথেও কথা আছে। যাকে এসে ভালোই করেছো। আমারও তোমার সাথে কিছু কথা ছিল। কথা? কি কথা বল? কাল যখন শ্মশানে তুমি বললে যে চুপ করে পিছনে না দেখে বাড়ি যেতে, তখন নদীর পাড় দিয়ে ওঠার সময় বাবার সেই চিতার দিকে আমার চোখ পড়েছিল। আমি তখন দেখলাম যে বাবার চিতাতে তখনও আগুন জ্বলছিল, কিন্তু তোমরা তো সবাই মিলে জল ঢেলে নিভিয়ে দিয়েছিলে। তাও কেন জ্বলছিল? এর জন্যই তোকে বলেছিলাম পিছন ফিরে না দেখতে, কারণ কাল ছিল ঘোর অমাবস্যা, আর এই সব দিন খুব একটা ভালো না। তাছাড়া তুই যা দেখেছিস তা সব তোর মনের ভুল ছাড়া অন্য কিছুই না। এইসব নাই চোখেরই ভুল, কিন্তু কাল রাতে যে 3টের দিকে আমার কানে যে বাবার আওয়াজ ভেসে এসেছিল, তবে সেটা কি? আওয়াজ? কিসের আওয়াজ? আর কি বা শুনেছিস? আমি সবকিছুই জেনেও কিচ্ছু বললাম না। না, কি সব বলছিল, তবে আমি কিছুই বুঝতে পারিনি। আরে তেমন কিছুই না, রাতে তুই সব উল্টাপাল্টা কিছু স্বপ্ন দেখেছিস হয়তো। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কাকু আমার কাছ থেকে কিছু না কিছু তো লুকোচ্ছেই। তাছাড়া আমি যাতে ভয় না পাই, তাই হয়তো কাকু আমাকে কিছুই বলছে না, সেটাও হতে পারে। আমিও আর তেমন কিছু বললাম না। কি জানি হবে মনে হয়। ওসব ছাড়, তোর মাকে ডাক দে তো, কিছু কথা আছে। সেসব বলে আমায় আবার বাড়ি ফিরতে হবে, সেই সকালে বেরিয়েছি। এই বলে আমি মাকে ডাকলাম, মা, ও মা। হ্যাঁ, কি হলো? একটু ঘরে এসো তো, কাকু ডাকছে। এই বলে মা ঘরে আসলো, আর এসে দেখলো শিবু কাকু চেয়ারে বসে আছে। এ দেখে মা বলল, আরে শিবু ভাই যে, আচ্ছা দাঁড়াও, আমি চা নিয়ে আসি। আরে বৌদি, আজ থাক, চা না হয় অন্যদিন খাবো। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ বেরিয়েছি। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে বাড়ির লোকেরা আবার খোঁজ করতে শুরু করবে। শুধু আপনার সাথে একটু কথা ছিল, যার জন্য এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, বলো তবে কি বলবে। এই বলে শিবু কাকু পকেট থেকে একটা কালো সুতোতে বাঁধা তাবিজ বের করে বলল, এই নাও বৌদি, এই তাবিজটা নাও। এটা মলয় স্নান করার পর তার বাঁ হাতে পরিয়ে দিও। ও কাল শ্মশানে গিয়ে খুব ভয় পেয়েছে, তাই এটা ওর জন্য নিয়ে এলাম। এই তাবিজটা ও হাত থেকে যেন কখনোই না খোলে। হ্যাঁ, আরেকটি কথা, কয়েকদিন পর ভালো কোথাও গিয়ে দাদার পিন্ডিটা দিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে বৌদি, আজ তবে আসি, আবার অন্য কোনো দিন সময় পেলে আসবো। আচ্ছা ভাই, এসো।
এই বলাই, মায়ের দেখাশোনা করিস, আর বেশি ভাবিস না। ভগবান সব ঠিক করে দেবে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে কাকু। এই বলে আমি কাকুকে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। তারপর কাকু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর আমিও কাকুর কথা মতো স্নান করে তাবিজটা বাহাতে ভালো করে পড়ে নিলাম। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকলো, কাকুমাকে কেন বাবার পিণ্ডি দেওয়ার জন্য বলল? আমি যতদূর জানি যারা অপঘাতে মারা যায় তাদেরই নাকি একমাত্র পিণ্ডি দেওয়া হয়, কারণ তাদের আত্মা নাকি তা না করলে শান্তি পায় না। তখন এরকম অনেক ধরনের উল্টোপাল্টা চিন্তা আমার মনে ঘুরপাক খেতে লাগলো। আমি আর এসব নিয়ে ভাবতে গেলাম না। এই করে বেশ কয়েক মাস কেটে গেল। আমিও আর শহরে পড়তে যাইনি, কারণ মা আমায় একা একা যেতে দেয়নি। তাছাড়া চলে গেলেও মা বড্ড একা হয়ে পড়তো, তাই আমি যাইনি। তারপর আমি বাড়িতে বসে বসে ভাবতে থাকলাম তখন কি করা যায়। তখন আমি শেরগ্রামের জমিদার বাবুর সাথে কথা বলে বাবার চাকরিটা করতে শুরু করলাম। কিন্তু আমি ওখানে না থেকে রোজ বাড়ি থেকে যাতায়াত করতাম। এইভাবে একদিন কাজ শেষ করতে করতে অফিসে প্রায় রাত হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম তখন 7:30 বাজে। চটপট করে বাড়ি ফেরার জন্য তৈরি হলাম এবং শিবু কাকুকে ডাক দিলাম। শিবু কাকু, ও শিবু কাকু। হ্যাঁ। একটু এদিকে এসো তো। হ্যাঁ বল। বলছি আমার তো আজ অনেক দেরি হয়ে গেল, তুমি একটু এই অফিসের কাগজপত্রগুলো গুটিয়ে নিও, আমি বাড়ি ফিরবো। এখন ঘড়িতে প্রায় রাত 8টা বাজতে চললো, এখন তুই বাড়ি যাবি? তার মধ্যে আজ ঘোর অমাবস্যা, বাইরে চারিদিকে অন্ধকারে কালো কুচকুচ করছে, তুই যাবি কেমন করে? ও আমি ঠিক চলে যাব, অসুবিধা হবে না। বলছি আজ রাতটা এখানে কাটিয়ে নে, কাল সকালে না হয় বাড়ি যাস। না কাকু, মা বাড়িতে চিন্তা করবে, তাছাড়া আমার কোনো অসুবিধা হবে না। তুমি মিছে মিছেই শুধু চিন্তা করিও না তো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে আর আটকাবো না, তবে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে কাকু। এই বলে আমি বেরিয়ে পড়লাম। চারিদিক আশেপাশে এত অন্ধকার হওয়া সত্ত্বেও মনে প্রবল সাহস নিয়ে সামনের রাস্তা ধরলাম। এইভাবে কিছুটা দূর আসার পর আমার হঠাৎ মনে পড়ল, আরে আমার হাতে তো শিবু কাকুর দেওয়া তাবিজটা আর নেই। ও বোধহয় অফিস থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে হাত থেকে কখনো মনে হয় খুলে পড়ে গিয়েছে। এইভাবে আরো কিছুটা দূর এগোনোর পর হঠাৎ আমার মনে হলো আমাকে পেছন থেকে কে যেন ডাকছে। বাবু, এই বাবু, দাঁড়া, আমায় একা ছেড়ে যাস না। এইবারে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এটা বাবার গলা। আমি থমকে দাঁড়িয়ে গেলাম এবং আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন অবশ্যই আমার পেছনে দাঁড়িয়ে আছে। কিরে, দেখবি না আমায়? আমি আর কিছু উপেক্ষা না করে পিছু ফিরলাম। দেখলাম আমার বাবা সশরীরে সেখানে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠলাম। মুখ দিয়ে আমার তখন আর কোনো কথাই বাড়াচ্ছিল না। তাও আমি অনেকটা সাহস নিয়ে বললাম, বাবা, তুমি তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ বাবু। তবে তবে তুমি এতদিন কোথায় ছিলে? আমার তখন বিশ্বাস হয়ে গেছিল যে আমার বাবা মনে হয় সত্যিই বেঁচে আছে, কারণ বাবা যখন মারা গিয়েছিল তখন আমাকে বাবার মুখকে দেখতেই দেওয়া হয়নি। কোথায় ছিলাম শুনবি? শোন তবে, আমি যখন কাজ করতাম তখন একদিন আমার অফিসের কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। আমি কোনো মতো কাজ ছেড়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই তোর শিবু কাকু এসে বলল, চলো দাদা, তোমাকে একটু এগিয়ে দিই। না না, থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, সে আমি একাই চলে যাব। কি সব বলছেন দাদা? আমার আবার কষ্ট কিসের? চলুন তো, রাত অনেক হলো। আমি বারবার বারণ করা সত্ত্বেও কেন জানি না সেদিন আমার সে কোনো কথাই শুনল না, আর আমিও আর কোনো আপত্তি করলাম না। আমরা দুজনে তখন গল্প করতে করতে রাস্তা ধরলাম। এইভাবে কিছুটা দূর যাওয়ার পর শিবু হঠাৎ বলল, কাল থেকে তো আপনার ছুটি, তাই না? আরে না না, আমার আবার কবে থেকে সুখের দিন শুরু হলো যে আমার কাল থেকে ছুটি হবে? কেন, আপনি জানেন না? তখন আমি দাঁড়িয়ে পড়লাম, আর আমি পিছু ফিরে যখনই না শিবুর সাথে কথা বলতে যাব তখনই সে একটা মোটা লাঠি দিয়ে আমার মাথায় সজোরে বাড়ি মারল। আমি তখনই মাটিতে আছড়ে পড়লাম। আমি কিছু বলতে যাব তখনই শয়তানটা বলে উঠল, আমি অনেক দিন ধরে এই কাজ খুঁজছিলাম, তারপর এই পোস্ট অফিসের কথা শুনলাম,
আমি এই চাকরিটা করার জন্য জমিদার বাবুর কাছেও গিয়েছিলাম। জমিদার বাবু আমার কথা শুনে রাজি হয়ে গেছিল, কিন্তু তারপরেই তুই এলি আর তোকে জমিদার বাবু চাকরিটা দিয়ে দিল। আর আমাকে বললেন তোর হেল্পার হয়ে থাকতে। আমার 2 মেয়ে, ছেলে নেই। আমার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল তোর জন্য। তুই আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলি, আর আজ সেই কাঁটা আমি উপড়ে ফেলব। আমি তোকে মেরে আমার স্বপ্ন পূরণ করব। ওর এই মুখের কথা শুনে আমি ওকে বললাম যে আমায় ছেড়ে দে, আমি এই চাকরি টাকরি সব তোর জন্য ছেড়ে দেবো, সব তুই করিস, আমি তোর হেল্পার হয়ে থাকবো, কিন্তু তুই আমার প্রাণে মারিস না। আমি না থাকলে যে আমার সংসারটা একেবারে ভেসে যাবে। ছাড়বো বলে তো এসব করিনি, আজ থেকে তুই সব ছাড়বি বলেই তো এসব করেছি। এই দিনের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আজ তবে এর শেষ দিন হবে। এই বলে সেই জানোয়ারটা তার সেই হাতের লাঠিটা দিয়ে আমায় আরো 2-4 ঘা করে আঘাত করতে থাকলো, যতক্ষণ না আমার প্রাণটা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এবং ঠিক সেই মতোই আমি সেইখানে সেদিনই ছটপট করতে করতে মারা যাই। এইসব শুনে আমার চোখে জল চলে এলো, আর আমি বাবাকে বললাম, তবে বাবা, তুমি এই কথা আমায় আগে কেন বলনি? কি করে বলবো? আমি তো এক রাতে তোর স্বপ্নেও এসেছিলাম, কিন্তু তারপরের দিনই সে জানোয়ারটা তোকে একটা তাবিজ এনে দিয়েছে, আর সেই তাবিজটার জন্যই তো আমি এতদিন তোর সাথে যোগাযোগ করতে পারিনি। আজ তুই সেই তাবিজটা তাড়াহুড়ো করে বেরোবার সময় অফিসেই ফেলে এসেছিস, আর তাই তো আজ আমি তোর সামনে আসতে পারলাম। বাবা, তবে আমি এখন কি করব তুমি বলো? তোকে কিছু করতে হবে না। নিয়তিতে যদি থাকে তো সেই জানোয়ারটাকে আমি হাতে একদিন না একদিন অবশ্যই পাবো, আর যেদিন পাবো সেই দিনই হবে তার শেষ দিন। তবে তুই একটু সাবধানে থাকিস, আর চিন্তা করিস না, আমি তোর সাথে সব সময় আছি। এই বলে বাবা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, আর তারপরে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপরে আমি তাড়াহুড়ো করে পা চালাতে থাকি এবং বারবার ভাবতে থাকি, কেউ আমার পিছু নিচ্ছে না তো? আর এমনটা ভাবতে ভাবতেই পেছন থেকে কেউ একজন এসে আমার মাথায় সজোরে একটা লাঠির বাড়ি মারে এবং আমি মাটিতে আছড়ে পড়ি। আমি দেখলাম শিবু কাকু লাঠি নিয়ে দাঁড়িয়ে। শিবু কাকু, তুমি? হ্যাঁ, আমি। তুই জানিস, আমি এই চাকরিটা করার জন্য তোর বাবাকে ঠিক এভাবেই মেরেছি। ভেবেছিলাম এইবার চাকরিটা আমি করব, কিন্তু এই গ্রামের জমিদার আমায় এই কাজ করতে দেয়নি। তখন থেকেই ভেবে রেখেছিলাম আমি ছাড়া এই চাকরি আমি কাউকে করতে দেবো না। তারপর থেকে এই চাকরিটা করার জন্য জমিদার বাবুর কাছে যেই এসেছে তাকেই আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু তুই কখন এসে জমিদার বাবুর সাথে কথা বলে সব ঠিক করে চলে গেছিস আমি জানতেই পারিনি। আমায় জমিদার বাবু তোর কথা সব খুলে বলে। আমি সেই দিন থেকে তোর মৃত্যুর কামনা নিয়ে ঘুরছি, আর মনে মনে চিন্তা করছি তোকে কিভাবে মারা যায়। কাল অনেক চেষ্টা করেছি তোকে রাতে আটকিয়ে রেখে মেরে ফেলার জন্য, কিন্তু তুই তোর কপালের জোরে বেঁচে গেছিস। কিন্তু আজ তোর কপালও সাথ দেবে না। সামান্য এই চাকরিটার জন্যে তুমি এত নিচে নামতে পারলে কাকু? চাকরি? এটা চাকরি না রে, এটা আমার স্বপ্ন। আর আমি আমার স্বপ্ন পূরণের জন্য যতটা নিচে নামতে হয় আমি ততটা নিচে নামতে পারবো। যা, অনেক গল্প হয়েছে, এবার উপরে গিয়ে বাবার কাছে নালিশ করিস। এই লাঠি দিয়ে তোর বাবাকেও পিটিয়ে মেরেছি, এবার তোর পালা। এই বলে কাকু আমাকে মারবার জন্যে 1 পা 2 পা করে এগোতে থাকলো, আর তখনই হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া বয়ে গেল। তখন চারিপাশের বাতাস থেকে একটা বিকট আওয়াজ ভেসে আসলো, কিরে শিবু? আমার তখন আর বুঝতে বাকি রইল না যে এটা বাবার আওয়াজ। কে রে তুই? কেন চিনতে পারলি না আমায়? কে রে বেটা তুই? সাহস থাকলে সামনে আয় দেখি। আর ঠিক তখনই বাবা শিবু কাকুর সামনে এসে উপস্থিত হলো। বাবাকে দেখে শিবু কাকু থরথর করে কাঁপতে থাকলো। দাদা, আপনি? হ্যাঁ, আমি অনেক দিন ধরে তোকে ধরার চেষ্টা করছি, কিন্তু আজ পেয়েছি। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, অনেক কষ্ট দিয়েছিস আমার পরিবারকে, কিন্তু আর না। আজ তুই বুঝবি যে পরিবার হারা হওয়ার কতটা কষ্ট। আমায় ক্ষমা করুন দাদা, আমার বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করুন। ভুল তো তোর হয়েছেই, কিন্তু এই ভুলের মাসুল তোকে গুনতেই হবে। দয়া করুন আমার উপর।
আমায় এইভাবে মারবেন না। আমি মরে গেলে যে আমার পরিবার ভেসে যাবে, তারা একদম সরল ও নিষ্পাপ। দয়া করে আমার ভুলের শাস্তি তাদের দেবেন না, দয়া করুন আমার উপর। মনে পড়ছে সেদিনকার কথা? আমিও ঠিক তোর মতনই তোর কাছে আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, মনে আছে? এতক্ষণে আমি উঠে দাঁড়িয়ে পাশ থেকে সবকিছু দেখছিলাম। তারপর দেখলাম বাবা কাকুর গলা চেপে ধরে মাটি থেকে উপরে তুলে নিয়েছিলেন, আর সেই মতো অবস্থায় কাকু উপরেই ছটফট করতে করতে নিচে পড়ে মারা যায়। আর আমিও সেসব দেখে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আর আমার অত কিছু মনে নেই। কিছুদিন পর আমার চাকরিটা এই শহরে ট্রান্সফার হয়, আর আমি বাড়ির সব জমি জায়গা বিক্রি করে আমি তোর ঠাকুমাকে নিয়ে এইখানে চলে আসি। তবে বন্ধুরা, তোমাদের বলি, আমি আমার এখন সপরিবার নিয়ে এইখানে বেশ সুখেই আছি। তবে আজ আসি, দেখা হবে আরো কদিন পর অন্য আর একটা নতুন রহস্যকর গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো।